অল্প নেমো শরবত খাবে? না নানু, আমার কিচ্ছু ভালো লাগে না। আমরা চলি এবার। আমার জন্য দোয়া করবে নানি। দেখো, তুমি শীঘ্রই ঠিক হয়ে যাবে। আচ্ছা নানু, ভালো করে পড়াশোনা করবে কেমন? হ্যাঁ রে জাহানারা, তুই ঠিকঠাক লায়লাকে খবরটা পাঠিয়েছিলি তো? আমার যে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমার কাছে আর বেশি সময় নেই। হ্যাঁ মা, আমি লায়লাকে খবর পাঠিয়েছি। তুমি তো জানোই ওরা কত বড় লোক, সবকিছু সামলে তবে তো ও আসবে। তুমি একদম চিন্তা করো না মা। হ্যাঁ রে মা, আমি তো সবই বুঝি, তবে সংসার তো তোরও আছে। সব সামলে তুই তো আমাকে দেখতে ঠিকই এসেছিস। এ কথা বলেই জাহানারার বৃদ্ধা মা জোরে জোরে কাঁদতে শুরু করলো। আহা মা, কাঁদছো কেন? বললাম তো লায়লা ঠিক সময় করে চলে আসবে। লায়লার কথা ভেবে এমন কান্নাকাটি করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। মা, আমি মোশাররফ চাচার বাড়িতে স্যান্ডেল ভুলে গেছি, নিয়ে আসি এক্ষুনি। সাদিয়া চলে যাওয়া মাত্রই লায়লা সেখানে এসে বলল, কিরে বড় আপু, আমাকে নিয়ে আবার কি বলছিস শুনি? আমার নামে মায়ের কানে বিষ মন্ত্র দিচ্ছিস, তাই না? আরে লায়লা, তুই এসেছিস মা? হ্যাঁ মা, আসবো না কেন? না আসলে তোমার বড় মেয়ে তো একাই সব গোছিয়ে নিত। এসব তুই কি বলছিস লায়লা? ঢং করিস না তো বড় আপু, আমার সব জানা আছে। কি করব বল? তোর মতো গরিব শ্বশুর বাড়ি তো আর আমার না, যে চাইলেই যখন তখন মুখ তুলে চলে আসবো। আহা লায়লা, এইসব কি হচ্ছে? কোথায় ভেবেছিলাম দুই মেয়েকে কাছে পেয়ে শেষের দিনগুলো হেসে খেলে কাটিয়ে দেব, আর তুই কিনা এসেই অশান্তি শুরু করে দিলি। সত্যি মা, তোমার এই একতরফা স্বভাব এখনো গেল না। কি করব বলো? আমার বর তো আর ওর বরের মতো গরিব না যে সব সম্পত্তির লোভে এখানে এসে বসে থাকবো। খবরদার লায়লা, আমার স্বামীকে নিয়ে আর একটা কথাও বলবি না। হতে পারে আমার স্বামী গরিব, তবে লোভী না। হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না। এবার আমি চলে এসেছি, মায়ের আর কোনো চিন্তা নেই। তা দুপুরের জন্য কি রান্না করেছিস শুনি? আসলে বাড়ি থেকে আসার সময় আমাদের ক্ষেতের ডাল এনেছিলাম, সেটাই রান্না করেছি। জাহানারার কথা শুনে লায়লা হেসে হেসে বলল, শেষে কিনা ডাল? সত্যি বাবা, তবে তুই এর চেয়ে বেশি কি বা আনবি? এই দেখ আমি কি এনেছি। দেখো মা, তোমার ছোট জামাই বাজারের সবচেয়ে বড় বড় চিংড়িগুলো তোমার জন্য পাঠিয়েছে। কিন্তু চিংড়ি খেলে তো মা অসুস্থ হয়ে যাবে। জানিসই তো মায়ের হাঁপানি আছে, আবার চুলকানিও হয়েছে। চুপ কর তো, মা আর কয়দিনই বা বাঁচবে? যতদিন বাঁচবে একটু ভালো মন্দ খেয়েই বাঁচবে। লায়লার কথায় তার মায়ের চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, সত্যি রে মা, তুই ঠিকই বলেছিস। আমি আর কতদিনই বা বাঁচবো? আর দেখ না, জাহানারা সেই সকাল থেকে আমাকে বলেই যাচ্ছে আমার কিচ্ছু হবে না। ওর কথা ছাড়ো তো, আমার বাবা বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো ফেলে আমি শেষবারের মতো তোমায় দেখতে এসেছি। এসব তুই কি বলছিস লায়লা? আহা, রাগ করছিস কেন? ও তো ঠিকই বলেছে। শেষ বেলায় দুই বোন মিলে
এত অশান্তি করিস না। হ্যাঁ, যা ভালো করে চিংড়িগুলো রেঁধে ফেল। তুই তো ভালো করেই জানিস আমি আবার রান্না বান্না করি না তেমন। বাড়িতে আমার কত চাকর বাকর, ওরাই সব করে। লায়লার কথা শুনে জাহানারা চোখ মুছতে মুছতে রান্নাঘরে চলে গেল। হায় আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও। মাকে এমন ভাবে দেখতে আমার আর একদম ভালো লাগছে না। এ কি রে, তোর এখনো রান্না হয়নি? এই তো হয়েই এসেছে। যাক ভালো, তুই তো জানিস আজ বিকেলেই আমাকে ফিরে যেতে হবে। দেখ না বোন, দুটো দিন মায়ের সাথে কাটানো যায় কিনা। না বাবা না, আমার অত বড় সংসার, আমার স্বামীর অত বড় ব্যবসা, সেগুলো ফেলে মায়ের কাছে নাকে কান্না কাদার সময় আমার নেই। সত্যি লায়লা, তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে মা তোর কেউ না। দেখিস যখন মা থাকবে না তখন তুই এই দিনগুলোর কথা 1000 বার ভাবলেও মা আর ফিরে আসবে না। তোর যত আদিক্ষেতা মার্কা কথা, সবার বাবা মা কি আজীবন বেঁচে থাকে নাকি? তাছাড়া আমি তো জানি তুই কেন মায়ের এই শেষ সময়ে এসে মায়ের আঁচল ধরে বসে আছিস। তবে শুনে রাখ, এই সম্পত্তি আমি তোকে একা একা কিছুতেই ভোগ করতে দেব না। এসব তুই কি বলছিস বোন? আমরা একই মায়ের পেটের বোন, অথচ ছোটবেলা থেকে দেখিও তুই আমাকে চিনলি না। এসব সম্পত্তির কোনো লোভ আমার নেই। হয়েছে, তোমাকে আর ঢং করতে হবে না। লোভ নেই তো এখানে এসে পড়ে আছিস কেন? যা না, বাড়িতে ফিরে যা, যত সব আদিক্ষেতা। এ কথা বলেই লায়লা মায়ের ঘরে চলে গেল, আর জাহানারা রান্নাঘরে বসে কাঁদতে কাঁদতে রান্না করতে লাগলো। লায়লা মা আমার, আজকের দিনটা থেকে যা মা। দেখো মা, এমন আবদার করো না যেটা আমি রাখতে পারবো না। তুমি আমায় দেখতে চেয়েছিলে, আমি এসেছি। তাছাড়া তুমি যখন থাকবে না তখন তো এই সমস্ত সম্পত্তি দেখতে মাঝে মাঝে আমাকে আসতেই হবে। লায়লার কথায় তার মা হাসতে হাসতে বলল, তা ভালোই বলেছিস মা। আমার চেয়ে তোর কাছে এই সম্পত্তির দামই বেশি। আমাকে দেখতে আসার সময় তোর হাতে নেই, কিন্তু আমি যখন থাকবো না তখন এই সম্পত্তি দেখতে তুই ঠিকই আসতে পারবি। না মানে, তুমি আমায় ভুল ভাবছো মা। লায়লা আর তার মা যখন কথা বলছিল তখনই সেখানে জাহানারা এসে বলল, এই যে মা, তোমার খাবার নিয়ে এসেছি। হ্যাঁ রে লায়লা, তোর জন্য খাবার বেড়ে দিয়েছি। এ বাবা, তুই আবার আমার খাবার এখানে নিয়ে আসলি কেন? দেখছিস না ঘরটা কেমন নোংরা হয়ে আছে? তাছাড়া মা তো এখন অসুস্থ, বাথরুম বিছানাতেই করছে। কি বাজে গন্ধ ঘরটাতে। এখানে কি মানুষ খেতে পারে? ঠিকই তো বলেছে লায়লা, ও বড় লোকের বউ। এখানে খেতে ওর অনেক কষ্ট হবে। ভেবেছিলাম দুদিন ধরে তোর হাতেই খেয়েছি, আজ লায়লার হাতে ভাত খাবো, কিন্তু এখন বুঝতে পারছি বড় লোকের বউয়ের হাতে ভাত খাওয়ার সৌভাগ্য আমার নেই। লায়লা তার মায়ের কথায় রেগে গিয়ে বলল, দেখো মা, সব সময় এত ন্যাকা ন্যাকা কথা বলবে না। তোমার বড় মেয়ের সাথে আমাকে তুলনা করতে এসো না। ওর শ্বশুর বাড়ি তো দেখেছি, মাটির ঘরে নোংরা জায়গায় থাকা ওদের অভ্যাস, কিন্তু আমার তো আর তা সাজে না। যাগে, আমি ওই ঘরে গিয়ে খাচ্ছি। এই বলে লায়লা ঘর থেকে চলে গেল, আর তখনই তার মা জোরে জোরে কাঁদতে লাগলো। সেই দেখে জাহানারা বলল, ওর কথায় কিছু মনে করো না মা, জানোই তো ও ছোটবেলা থেকে একটু মুখরা স্বভাবের, তবে ওর মনটা নরম। এই নাও, খেয়ে নাও দেখি। এই দেখো,
তোমার ছোট মেয়ে তোমার জন্য কত বড় বড় চিংড়ি মাছ এনেছে। নাও খাও দেখি। এই বলে জাহানারা তার মাকে খাইয়ে দিতে লাগলো। অনেক দিন পর খুব আয়েশ করে ভাত খেলাম রে মা। কে জানে আর কপালে ভাত জুটবে কি জুটবে না। কি যে বলো না মা, তোমার সব উদ্ভট চিন্তা। না রে মা, আমি ঠিক বুঝতে পারছি ওপর থেকে তোর বাবা আমায় ডাকছে। আমি চলে গেলে তোরা দুই বোন ভালো থাকিস রে মা, আর ঝামেলা করিস না। বললাম তো তোমায় অত চিন্তা করতে হবে না। জাহানারার কথা বলার সাথে সাথেই হঠাৎ তার মায়ের শ্বাসকষ্ট শুরু হলো আর সারা শরীর চুলকোতে লাগলো। এ কি মা, এমন করছো কেন? কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? আহ আহ আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে মা, আর সারা শরীর চুলকোচ্ছে। মা লায়লা, কোথায় গেলি রে মা? একবার আমার সামনে আয়। বুঝেছি, এই চিংড়ি খেয়েই তোমার এই অবস্থা হয়েছে। জাহানারা যখন কথা বলল তখনই লায়লা সেই ঘরে ঢুকে বলল, সুযোগ পেয়েই মায়ের কানে আমার নামে বিষ মন্ত্র ঢালা, তাই না? আহা, তোরা চুপ কর। না মা, আমি চুপ করব না। তোমার জামাই শখ করে তোমার জন্য চিংড়ি পাঠিয়েছে, আর ওর বর সস্তা ডাল। এই জন্যই তো বারবার আমার চিংড়ির নিন্দা করছে। কি বলছিস এসব? আমি তো জানি মায়ের শ্বাসকষ্ট আছে, তাছাড়া চুলকানিও আছে। আর তুই তো ভালো করেই জানিস চিংড়ি মাছ খেলে এসব বাড়ে, তাই তো। হয়েছে, তোমাকে আর জ্ঞান ঝাড়তে হবে না। দু অক্ষর পড়ে নিজেকে একেবারে বিদ্বান ভাবছে। শোনো মা, আমি আর এক দণ্ড এখানে থাকবো না। যাস না মা, যাস না। না মা, আমি আর এখানে থাকবো না। তোমার বড় মেয়ে তো আছে তোমার সেবা যত্ন করার জন্য, ওই তোমার দেখভাল করবে। আর হ্যাঁ শোন, মা মারা গেলে আমায় খবর দিস, আমি তখনই আসবো। এই বলে লায়লা গটগট করে বাইরে বেরিয়ে গেল। এই দেখে তার বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে বলল, হায় আল্লাহ, তুমি আমায় টেনে নাও। নিজের পেটের মেয়ে যখন আমার মৃত্যু চাইছে, তখন তুমি আমায় টেনেই নাও। এই বলে বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে জোরে জোরে কাশতে শুরু করলো। থামো মা, থামো। এরকম করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। আমি এক্ষুনি কবিরাজ চাচাকে ডেকে আনছি। এই বলে জাহানারা দৌড়ে কবিরাজ আব্দুল চাচার বাড়িতে গেল। আব্দুল চাচা, ও আব্দুল চাচা, বাড়িতে আছেন? এ কি জাহানারা, তুমি এখানে? হ্যাঁ চাচা, মা যেন কেমন করছে, আপনি এক্ষুনি আমার সাথে চলুন। আরে বলো কি? আচ্ছা বেশ বেশ, তাড়াতাড়ি চলো। এই বলে আব্দুল চাচা জাহানারাকে সঙ্গে করে তাদের বাড়িতে গেল। আর সেখানে গিয়ে দেখলো তার মা বিছানায় চোখ বন্ধ করে অচেতন হয়ে পড়ে আছে। সেই দেখে আব্দুল চাচা তাকে পরীক্ষা করতে লাগলো। এ কি, মায়ের এই অবস্থা কেন? কি হলো চাচা, চুপ করে আছেন কেন? কি হয়েছে আমার মায়ের? মা কথা বলছে না কেন? তোমার মার নেই জাহানারা। এ আপনি কি বলছেন? না না, এ কিছুতেই হতে পারে না। হায় আল্লাহ, তুমি এ কি সর্বনাশ করলে? আহা, কেঁদো না মা। একদিন না একদিন তো সবাইকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, বলো তো। আহা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। পারলে সবাইকে খবর দাও।
হায় আল্লাহ, তুমি কেন আমার মাকে কেড়ে নিলে? জাহানারা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপরে এক এক করে সবাই আসতে শুরু করলো। লায়লা এসেই তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হায় আল্লাহ, তুমি আমার মাকে কেন টেনে নিলে? আমি যদি জানতাম আমার মা সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যাবে, তাহলে কি আমি মাকে ছেড়ে যেতাম? লায়লাকে কাঁদতে দেখে গ্রামবাসীরা কানাঘুষো করতে লাগলো। এই দেখ দেখ, ছোট মেয়েটা কেমন ঢং করছে। আমি তো দেখেছি আজ দুপুরে ওর মা ওকে কত করে থাকতে বললো, অথচ ঢং দেখিয়ে চলে গেল। আর এখন দেখ, সম্পত্তির লোভে কেমন মরা কান্না কাঁদছে। আরে হ্যাঁ তো ভাই, আমিও দেখেছি। কিন্তু ওই বড় মেয়েটা বড় লক্ষ্মী, বুঝলে? যেদিন যেদিন থেকে ওর মা অসুস্থ হয়েছে সেদিন থেকে মায়ের দেখাশোনা কিন্তু ও করেছে। লোকেরা যখন এসব বলা বলি করছিল, তখনই মোড়ল মশাই সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই যখন এখানে উপস্থিত আছেন তখন কথাটা এখানেই বলি। যদিও কথাটা এখন এখানে বলা উচিত নয়, তবুও সবাই যখন এখানে আছেন বলেই ফেলি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি বলুন। শোনো জাহানারা আর লায়লা, তোমার মায়ের তোমরা দুই মেয়ে ছাড়া আর কেউ ছিল না। তবে তোমার মা যেহেতু মারা যাওয়ার আগে কারো নামে সম্পত্তি লিখে দিয়ে যায়নি, তাই দায়িত্বটা আমার কাঁধেই পড়েছে। সে কি মোড়ল চাচা, আপনি কেন বলবেন? আমরা দুই বোন যেহেতু আছি, সম্পত্তি দুজনেই পাবো। না না মা, তা হয় না। কারণ আমি দেখেছি তোমার মায়ের দুঃসময় তার পাশে কে থেকেছে, আর তাই আমি সবার সামনেই বলছি জাহানারার নামেই সম্পত্তি থাকুক। তাছাড়া তাদের অবস্থাও যেহেতু খুব একটা ভালো নয়, তাই তারা এখানেই থাকুক। না না, এ আমি মানি না। সব ওদের গরিবি চাল। আমি বুঝি না, সম্পত্তি পাওয়ার লোভে মায়ের আঁচল ধরেছিল। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, নাটক করবি না। কি গো, তুমি চুপ করে রইলে কেন? বলো কিছু। না মানে, আমি আবার কি বলবো? দেখুন মোড়ল চাচা, আমার এসব কিছুই চাই না। আপনি লায়লাকেই দিন। আমার স্বামী গরিব, তবে এসবের লোভ আমাদের নেই। কি বলতে চাস কি তুই? আমাদের লোভ আছে? হ্যাঁ মোড়ল মশাই, জাহানারা ঠিকই বলেছে। এই সম্পত্তি আমাদের চাই না। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি। এই সব আপনি আপনি লায়লার নামে করে দিন। একদমই তাই। আমার মায়ের জন্যই আমি এখানে এসেছিলাম। মাই যখন নেই, এই সম্পত্তি দিয়ে আমি কি করব? জাহানারার কথা শুনে লায়লা নিজের ভুল বুঝতে পারল আর বলল, সত্যি বড় আপু, তোর মন অনেক বড়। আমাকে তুই ক্ষমা করে দে। টাকার লোভে আমি তোকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছি। ঠিক বলেছেন মোড়ল মশাই, এসব পাওয়ার একমাত্র যোগ্য বড় আপু। আমি মা থাকতেও তাকে গুরুত্ব না দিয়ে বরং এই সম্পত্তির গুরুত্বই দিয়েছি। আমি এসবের যোগ্য না। না না, আমার এসব চাই না। তা বললে হবে না বড় আপু। বেশ, তুই যখন বলছিস তাহলে আর অন্যায় কেন? আমরা যখন দুই বোন, মায়ের সম্পত্তিও দুই ভাগই হবে। জাহানারার কথা শুনে মোড়ল মশাই বলল, সত্যি আজ তোমাদের দুজনকে দেখে মনটা আমার ভরে গেল। এই না হলে দুই বোন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ থেকে তোমরা দুজনই এই সম্পত্তির সমান সমান ভাগীদার। হ্যাঁ, এইভাবেই দু বোন সারা জীবন মিলে মিশে থেকো। মোড়লের কথা শুনে লায়লা ও জাহানারা একে অন্যকে জড়িয়ে ধরল। আর এভাবেই সারাটা জীবন মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।